একটা মজার কথা হচ্ছে এই লালাখাল দিয়েই কিন্তু বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বাংলাদেশ আসছিলেন। চলে আসছি বাংলার কাশ্মীর কিংবা সিলেটের পেহেলগাম নলজুরি ক্রিকেট মাঠে যে বাউন্ডারিটা আছে না, ওটি হচ্ছে সীমানা পিলার। তার মানে ওই বাউন্ডারির পরেই হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। এই চা বাগানে এখনও এমন অনেক শ্রমিক আছে যারা 3 পুরুষ যাবত এই চা শ্রমিক হিসাবেই কাজ করতেছে। এই ঝর্ণা বা ক্যাসকেডের আকৃতি দেখে মনে হচ্ছে এটা ঝর্ণা কম, এটাকে যদি প্রাকৃতিক সুইমিং পুল বলি তাহলে সেটা বেশি বেটার হবে। হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আমি এখন আছি চিটাং রোডে, আর আজকে আমার গন্তব্য হচ্ছে চায়ের রাজধানী সিলেট। তো এখান থেকে সিলেটের বাস ভাড়া হচ্ছে নন এসি বাসে হচ্ছে 650 থেকে 700 করে। তো চলেন আল্লাহর নামে যাত্রা শুরু করি। গুড মর্নিং গুড পিপল, আমি আছি এখন হুমায়ুন চত্বর। বাস এখানেই আমাকে নামাই দিচ্ছে, আর এখান থেকেই সারাদিন ঘোরার জন্য সিএনজি বা বাইক পাওয়া যায়। যেহেতু আমি একা আসছি সেজন্য আজকে আমি প্রথমে একটা বাইক ভাড়া করবো, দেন সেই বাইকে করে ঘুরে বেড়াবো সারাদিন। এই চত্বরটির নামকরণ করা হয়েছে প্রখ্যাত কূটনীতিবিদ এবং হচ্ছে স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর নামে, যিনি কিনা জাতিসংঘের 41তম অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 1500 টাকায় সারাদিনের জন্য বাইক ভাড়া করছি। এই বাইক দিয়ে সারাদিন ঘুরে বেড়াবো, সেটা হচ্ছে লালাখাল থেকে জাফলং পর্যন্ত। সেখানে যতগুলি স্পট আছে সবগুলি স্পট কভার করার ট্রাই করবো। 70 টাকায় সকালের নাস্তা শেষ। এখন আমার প্রথম গন্তব্য হচ্ছে লালাখাল। তো লালাখালের দিকে যাবো এখন। আমি আছি এখন ঠিক লালাখালের সামনে। এই লালাখালের নাম খাল হলেও এটা মূলত সারি নদীর একটা অংশ। আমি এখন আছি ঠিক লালাখালের মধ্যে। এই লালাখালের মধ্যে দিয়ে জৈন্তিয়া পাহাড়ের যে পানিগুলো আছে সেই পানিগুলো বয়ে যায়। ডানে পাহাড়, বাঁয়ে পাহাড়, আর হচ্ছে মাঝখানে স্বচ্ছ নীল পানি। এই সৌন্দর্য আপনি যতবার দেখবেন ততবার মুগ্ধ হবেন। সুবহানাল্লাহ। আর এই পানি এতটা নীল হওয়ার কারণ হচ্ছে এই পানি অত্যন্ত স্বচ্ছ, আর এই পানির নিচে মানে এই খালের নিচে বালি আছে, বালি। আর সেই বালিতে সূর্যের আলো রিফ্লেক্টেড হয়ে এটাকে সবুজ বা এত নীল বা সবুজ আপ নীল দেখা যায়। এখানে এটা মানে নোম্যান্স ল্যান্ড, এরপরে ইন্ডিয়া। এই যে সামনে ইন্ডিয়া, ওই যে ওই সামনে হচ্ছে ইন্ডিয়া। এখান থেকে আমাদের নৌকা ঘুরাই ফেলতে হবে, তাই না কাকা? এখান থেকে ঘুরাইয়া নামলে এখানে বালুচরে নামবেন, চা বাগানে নামতে পারেন। আচ্ছা, এই লালাখাল স্পট কয়টা আছে? স্পটে দুইটাই লালা, ওই যে চা বাগান আর হচ্ছে 0 পয়েন্ট। আচ্ছা, এইটাই হচ্ছে মূলত 0 পয়েন্ট না? এই যে এটা হচ্ছে 0 পয়েন্ট, আর আমরা এখানে আছি 0 পয়েন্ট। ওই পাশে হচ্ছে বাংলাদেশ, আর এই যে এই পাশে হচ্ছে ইন্ডিয়া। এইখানে লিখে দেওয়া আছে যে বর্ডার ক্রস করা যাবে না। সো এখানে আমাদের নৌকা আমরা থামাই দিছি, তো এখন ঘুরে আমরা ওইদিকে যাব। শীতকালে নাকি পানি এটা আরো নীল হয়ে যায়, পানি নীল হয়ে যায়। এখানে বালু পাথর বাসিয়া যায়, মানুষ এখানে গোসল করে, পানি সানে সাঁতার কাটে। মানে এখানে কি পানি শুকায় মানে বালু চর পড়ে যায়? বালু চর পড়ে যায়, বালু চরে পানি কম থাকে। পানি কম থাকে, হাঁটা যাবে নাকি? জি জি, হাঁটা যায়, বাচ্চান সহ হাঁটা যায়। তাহলে এই যে আমরা নৌকা দিয়ে আসা লাগবে না এখানে? জি জি, নৌকা দিয়ে আসা লাগে। এইদিকে কিন্তু পানি বেশি থাকে। ও, ওইদিকে পানি বেশি থাকে, এইখানে কমে থাকে। 0 পয়েন্টে পানিটা কম। ওই যে দূরে ওটা হচ্ছে বিএসএফ এর ক্যাম্প, আর এই যে নৌকা এটা মূলত ওরা ইন্ডিয়ান, ওরা এখানে মাছ ধরতেছে। আর আমরা এখন যাব ওই যে নোম্যান্স ল্যান্ড বা 0 পয়েন্টের মধ্যে। আমি আছি এখন লালাখালের 0 পয়েন্টে, মানে এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। এরপরেই হচ্ছে ইন্ডিয়া, আর সামনে হচ্ছে বাংলাদেশ। সো এই লালাখালটা টোটাল ঘুরতে সর্বোচ্চ 30 মিনিটের মতো সময় লাগে, আর এর জন্য আপনাকে ভাড়া দিতে হবে 800 টাকা। বাট একটু দামাদামি করলে আর একটু কমে পাওয়া সম্ভব। আমি 450 টাকা এটা ঠিক করছি। আপনারা লালাখাল আসলে এইভাবে গোসল করতে পারবেন। ওরা অনেক মজা করতেছে, আমি গোসল করতে পারতেছি না, কারণ হচ্ছে আমি ড্রেস খুব একটা নিয়ে আসি নাই। এখানে আইসা কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়েছে। এই যে ভাইয়ের নাম কি? শাহিন আহমদ। শাহিন আহমেদ। কোথেকে আসছেন?
এই তো আমার ভাই এই এলাকায়। এই এলাকায় এও সিলেটের লোকাল বডি বিল্ডার। নাম কি ভাইয়া? তাজিম। তাজিম। ভাইয়া আপনার নাম? শরীফ আহমদ। আজিম। আপনারা তিনজন লোকাল, হ্যাঁ। আর এই লোক হচ্ছে কুমিল্লার। লালাখাল ঘোরা অলমোস্ট শেষ। ওই পাশে একটা চা বাগান আছে, চা বাগানে যাই নাই, কারণ হচ্ছে আমি শ্রীপুর চা বাগানে যাবো। আর পেছনে রোম্যান্স ল্যান্ড বা 0 পয়েন্ট ঘুরে আসলাম। আর এখন আমরা ব্যাক করতেছি হচ্ছে ঘাটের দিকে। সো একটা মজার কথা হচ্ছে, এই লালাখাল দিয়েই কিন্তু বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বাংলাদেশ আসছিলেন। আমি আছি এখন তামাবিল জাফলং হাইওয়েতে। আর এই হাইওয়ের সৌন্দর্য দেখতে দেখতে আমার পরবর্তী গন্তব্য হচ্ছে এই হাইওয়ের পাশে গড়ে ওঠা চা বাগান, শ্রীপুর চা বাগান। চলে আসছি শ্রীপুর চা বাগানে। আর এই শ্রীপুর চা বাগান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমতল ভূমির চা বাগান। এই যে শ্রীপুর চা বাগান, আর তারপরেই হচ্ছে মেঘালয়ের বিশাল বিশাল পাহাড়। আর এই যে এই পাশে রাস্তা, রাস্তার ওই পাশেও চা বাগান। মানে শ্রীপুর চা বাগানের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে হয়তো, এরকমই মনে হচ্ছে। দুই পাশে হচ্ছে শ্রীপুর চা বাগান আর সবুজে মোড়ানো মেঘালয়ের পাহাড়। এই সুন্দর চা বাগানটিতে আগে ঢোকা যেত, এখন জনসাধারণের প্রবেশ নিষেধ। আর এই চা বাগানটা হচ্ছে ব্রিটিশ উপনিবেশ আমলে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই চা বাগানে এখনও এমন অনেক শ্রমিক আছে যারা 3 পুরুষ যাবত এই চা শ্রমিক হিসাবেই কাজ করতেছে। এই চা বাগানের শেষে খরমপুর নামক স্থানে একটা ছোট্ট ঝর্ণা আছে, যার নাম হচ্ছে আদুরি ঝর্ণা। এখন যাব হচ্ছে সেই ঝর্ণাটা দেখতে। শ্রীপুর চা বাগানের পরে এই যে এরকম হাতের ডানে কতগুলো পাথর ফেলা রাখছে, এই রাস্তা ধরে যদি আমরা হাঁটি 10 মিনিট, তাইলে মোটামুটি আদুরি ঝর্ণার কাছে পৌঁছে যাব। গেট তালা লাগানো, ঢোকার কোনো ওয়ে নাই। এখানে একটা ফাঁকা জায়গা আছে, এটা দিয়ে ঢুকি। ওকে, মেবি গেট তালা লাগাইছে হচ্ছে গাড়ি যাতে ঢুকতে না পারে। সাত আট মিনিট হাঁটার পর একটা 4 রাস্তার মোড়ে আসছি। এই 4 রাস্তার মোড়ে আসলেই ঝর্ণার সাউন্ড পাওয়া যায়। সো ওই সাউন্ড ধরে গেলেই সেই কাঙ্ক্ষিত ঝর্ণা। মানুষের আওয়াজ শোনা যাচ্ছে, মনে হয় মানুষ গোসল করতেছে। এই যে এই ঝিরি দিয়ে পানি নেমে ওই আদুরি ঝর্ণা দিয়ে নামতেছে। দশ মিনিট হাঁটার পরে চলে আসছি এই হাদুরি ঝর্ণায়। এখানে আসে দেখি 3 ভাই গোসল করতেছে। ভাই কোথেকে আসছেন? সিলেটের আপনারা? সবাই সিলেটের? হাঁটতে হাঁটতে যদি টায়ার্ড হয়ে যান, গরম লাগে, তাহলে এই যে এখানে গোসল করে শান্তি নিতে পারেন। আর ঝর্ণার আকার আকৃতি বিবেচনা করলে এটাকে ঝর্ণা কম, প্রাকৃতিক সুইমিং পুল বলা যায়। হাঁটুর সমান পানিতে নামছি। এই পানিতে ছোট ছোট মাছও আছে, এই যে দেখা যাচ্ছে দৌড়াচ্ছে মাছ, এই যে মাছ, ছোট ছোট মাছও আছে। আর এই ঝর্ণা বা ক্যাসকেডের আকৃতি দেখে মনে হচ্ছে এটা ঝর্ণা কম, এটাকে যদি প্রাকৃতিক সুইমিং পুল বলি তাহলে সেটা বেশি বেটার হবে। আদুরি ঝর্ণা দেখা শেষ। এখন আমার পরবর্তী গন্তব্য হচ্ছে নলজুরি বাজার।
নলজুরি বাজার থেকে চলে যাবে হচ্ছে পাহাড় এবং ঝর্ণার গা ঘেঁষে তৈরি হওয়া নলজুরি ক্রিকেট মাঠে। তো ওই নলজুরি ক্রিকেট মাঠটি হচ্ছে কাশ্মীরের পেহেলগামের থেকে কোনো অংশ সৌন্দর্যে কম না। তো চলেন আমার সাথে সাথে সিলেটের পেহেলগাম অথবা বাংলার কাশ্মীর নলজুরি ক্রিকেট মাঠ। আমি আছি এখন নলজুরি বাজারে। নলজুরি বাজারে হাতের ডানে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে গেলেই হচ্ছে নলজুরি ক্রিকেট মাঠ। তবে রাস্তার অবস্থা খুবই খারাপ, তো বাইক যদি নিয়ে আসেন তাহলে বাইক দিয়ে যাওয়া যাবে, অন্য কোনো ভেহিকেলস দিয়ে যাওয়া যাবে না। চলে আসছি বাংলার কাশ্মীর কিংবা সিলেটের পেহেলগাম নলজুরি ক্রিকেট মাঠে। তো এই এলাকাকে এলাকাবাসী খাসি হাওর বলে থাকে, কারণ হচ্ছে ওই যে মেঘালয়ের যে পাহাড় আছে এই পাহাড়ে খাসিয়াদের আদি নিবাস। দ্যাটস ওয়াই হয়তো এই নাম আসতে পারে। জাস্ট একবার দেখেন, পাহাড়, ওইখানে একটা ঝর্ণা, ওইখানে একটা ঝর্ণা, এখানে হচ্ছে খেলার মাঠ, সবুজ। এগুলো আমরা মুভিতে দেখতাম, সুইজারল্যান্ডের বা কাশ্মীরের বাচ্চারা ওই পাহাড়ের পাশে যে মাঠগুলো আছে সেখানে খেলতেছে। বাট এখন আমি সেই ফিলটা পাচ্ছি, ওইখানে খেলতে যে কী অসাধারণ অনুভূতি হয় সেটা আমার এখন অনুভূত হচ্ছে। ওই যে দুইটা ঝর্ণা দেখা যাচ্ছে, ওই দুইটা ঝর্ণার পানি মূলত হচ্ছে এই মাঠের পাশে একটা খাল আছে, যে খালকে বলা হয় খাসি খাল, সেই খালে এসে পড়ে। আর ওই খালকে স্থানীয়রা নলজুরি খাল বলে থাকে। এটা মূলত হচ্ছে একটা ক্রিকেট মাঠ। আর মজার ব্যাপার হচ্ছে এই ক্রিকেট মাঠে যে বাউন্ডারিটা আছে না, ওটি হচ্ছে সীমানা পিলার। তার মানে ওই বাউন্ডারির পরেই হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। আর ওই পাহাড় তো অবশ্যই মেঘালয়, আর পাহাড় যেহেতু মেঘালয় তো সেক্ষেত্রে ঝর্ণা দুটো মেঘালয়। একটা যে আসলে কত সুন্দর সেটা সরাসরি এসে দেখলে বুঝবেন, ক্যামেরাতে হয়তো ফুলফিল হবে না বা ক্যামেরা তো সম্পূর্ণ আসবে না, বাট এতটাই সুন্দর আমি স্পিচলেস হয়ে গেছি, মানে ভাষায় প্রকাশ করার মতো না। অ্যাকচুয়ালি মনে হয় এই সিলেটের কাশ্মীর অথবা বাংলার কাশ্মীর বা সিলেটের পেহেলগাম যে বলে, এটা একদম যুক্তিযুক্ত। সিলেটের পেহেলগাম ঘোরা শেষ, এখন আমার পরবর্তী গন্তব্য হচ্ছে জাফলং 0 পয়েন্ট। তো চলেন জাফলংয়ের দিকে যাই। চলে আসছি জাফলং 0 পয়েন্টে। এখান থেকে হেঁটে অনেক নিচে নামতে হবে, আর এই হাঁটার রাস্তাটুকুর দুই পাশে অনেক দোকান আছে। তো এই দোকানে নাকি ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, তো কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে পরে কিনুন। প্রায় 10 মিনিট হাঁটার পরে চলে আসছি জাফলংয়ের মূল পর্যটন স্পটে। আজকে প্রচুর মানুষ আসছে, কারণ হচ্ছে আজকে শুক্রবার। যদি আপনারা মানুষ ছাড়া আর প্রকৃতিরূপে প্রকৃতি দেখতে চান তাহলে অবশ্যই শুক্রবার আর হচ্ছে সরকারি ছুটির দিন ছাড়া আসবেন।
জাফলংয়ের এই অংশটা দেখেন, শুধু পাথর আর পাথর, চারিদিকে শুধু পাথর আর পাথর। এখন কথা হচ্ছে এই পাথর আসে কোথা থেকে? প্রতি বছর বর্ষাকালে পাহাড়ি ঢলে বিপুল পরিমাণ পাথর ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে এখানে জমা হয়। আর এই যে পাথর বছরের পর বছর জমতে এই জাফলং এখন হয়ে গেছে অভ্যন্তরীণ পাথর খনি অঞ্চল। সো এই এলাকার অধিকাংশ মানুষ এই পাথর উত্তোলনের কাজে নিয়োজিত, বা এই এলাকার অধিকাংশ মানুষ পাথর উত্তোলন করে তাদের জীবিকা নির্বাহ করে। ওই যে সেই বিখ্যাত ডাউকি ব্রিজ, আর এই যে হচ্ছে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠতেছে। তো ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ। আর মাঝখানে হচ্ছে একটা দড়ি দিয়ে বর্ডার দেওয়া আছে, বাংলাদেশিদের দড়ি পার করা নিষেধ, আর ইন্ডিয়ানদের দড়ি পার করে এই পাশে আসা নিষেধ। এই যে মানুষ ঝাপাঝাপি করতেছে, এটা হচ্ছে মূলত পিয়াইন নদী। আর এই পিয়াইন নদী হচ্ছে জাফলং যে 0 পয়েন্ট তার মূল কেন্দ্রস্থল। এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সেফ রাখার জন্য এখানে আছে হচ্ছে লকার, এখানে সান লাউঞ্জারও আছে। বাট এই সান লাউঞ্জারে শুয়ে খুব বেশি প্রকৃতি দেখার জো নাই। ওই যে এখানে নৌকা বা ট্রলার দিয়ে ভিউ অফ করে রাখছে। আর প্রচুর মানুষ আজকে। জাফলং 0 পয়েন্ট হচ্ছে মূলত একটা নোম্যান্স ল্যান্ড। এখানে দাঁড়িয়ে আপনি দুই দেশের নৈকট্য লাভ করতে পারবেন, বা দুই দেশের নৈকট্য অনুভব করতে পারবেন। জাফলং থেকে সংগ্রামপুঞ্জি ঝর্ণা কিংবা মায়াবী ঝর্ণাও যাওয়া যায়। এখান থেকে লোকালে যদি আপনি বোটে করে যান সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 100 টাকা আপ ডাউন। তো চলেন জাফলং থেকে মায়াবী ঝর্ণার দিকে যাওয়ার একটা ট্রাই করি। ওই যে ওই ঘাট থেকে আমরা নৌকায় করে এই ঘাটে আসছি। আমাদের ভাড়া পড়ছে জনপ্রতি 100 টাকা আপ ডাউন। সময় লাগছে হচ্ছে 10 মিনিটের মতো। এই যে ঘাট থেকে উঠে দেন এই রাস্তা বরাবর যদি আমরা 5 থেকে 6 মিনিট হাঁটি তাহলে আমরা পেয়ে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত মায়াবী ঝর্ণা বা সংগ্রামপুঞ্জি ঝর্ণা। চলে আসছি মায়াবী ঝর্ণায়। আমার পিছনে হচ্ছে মায়াবী ঝর্ণা। 3 স্তর বিশিষ্ট এই ঝর্ণার মায়াবী রূপের কারণে স্থানীয়রা একে বলে থাকে মায়াবী ঝর্ণা। মূলত এই ঝর্ণার নাম হচ্ছে সংগ্রামপুঞ্জি ঝর্ণা। বাট ঝর্ণায় পানি কম, মানুষ বেশি। পানির স্রোত থেকে মানুষ বেশি দেখা যাচ্ছে। এখানে দোলনার ব্যবস্থাও আছে। দোলনায় দোল খাইতে খাইতে ঝর্ণা দেখবেন আর প্রকৃতি উপভোগ করবেন। তো মানুষের জন্য ঝামেলা হয়ে যাচ্ছে, প্রকৃতি উপভোগ করা যাচ্ছে না। মায়াবী ঝর্ণা ঘোরার মাধ্যমে আজকে আমার ট্যুর এখানেই কমপ্লিট। আজ তবে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।